গত ক্লাসে আমরা দেখেছিলাম যে নিউটনের প্রথম ল এবং জড়তা সম্পর্কে দেখেছিলাম। তো গত ক্লাসে আমরা একটা কথা বলেছিলাম যে একটা গাড়ি, একটা ট্রাক, হ্যাঁ, এবং একটা সাইকেল, এই ট্রাক এবং সাইকেলের মধ্যে কোনটা থামানো সহজ হবে এবং কেনই বা থামানো সহজ হবে। ঠিক আছে, আমরা বলেছি আমরা কিন্তু এটা ধারণা করতে পারি যে সাইকেলটাকে থামানো তুলনামূলক সহজ ট্রাকটা থেকে। যদি দুইটা সেম গতিতে আসে তাহলে আমরা ট্রাকটা থেকে সাইকেলটাকে থামাতে পারবো। কিন্তু কেন থামাতে পারবো এই বিষয়টা হচ্ছে আজকে আমরা জানবো কিসের মাধ্যমে? নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে এবং ভরবেগের মাধ্যমে। নিউটনের দ্বিতীয় সূত্র এবং কি ভরবেগের মাধ্যমে এবং নিউটনের দ্বিতীয় সূত্রের মাধ্যমে কি এটা আজকে হচ্ছে আমরা জানতে পারবো। আচ্ছা, তো আমরা একটু দেখি। সবার আগে আমাদের যা বোঝা লাগবে সেটা হচ্ছে ভরবেগ কি। হ্যাঁ, ভরবেগ। তো ভর আর বেগ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত এরকম বুঝতে পারি না যে ভর এবং ব্যাগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে, আমরা ভর এবং ব্যাগ যদি গুণ করে দিই, মানে মাস এবং ভেলোসিটি যদি গুণ করি, তাহলে তো আমরা ভরবেগ পাওয়ার কথা। যেহেতু ভর এবং ব্যাগের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ বলি। ঠিক আছে, এদিকে এটাই লেখা আছে যে কোনো বস্তুর ভর এবং ব্যাগের গুণফলকে তার ভরবেগ বলে। অর্থাৎ কোনো বস্তুর যে পরিমাণ ভর আছে এবং তার যে ব্যাগ আছে, এই দুটাকে যখন আমরা গুণ করব তাকে আমরা কি বলবো? ভরবেগ বলবো। এটা একটা কি ভেক্টর রাশি। এটা ভেক্টর রাশি কেন? কারণ ভরবেগের কি আছে? দিক আছে, মানে ব্যাগের দিক আছে। ব্যাগের দিক আছে না? ব্যাগে তো দিক আছে। ব্যাগে যেহেতু দিক আছে সেহেতু এটা একটা কি ভেক্টর রাশি। আচ্ছা, তো আমরা আরেকটু ভালোভাবে বলি। মনে করো কোনো বস্তুর ভর 50 কেজি এবং তার ব্যাগ হচ্ছে, ভেলোসিটি হচ্ছে 0। তাহলে এদিকে ভরবেগ কত? এখানে ভরবেগ হচ্ছে এম এম হচ্ছে 50 এবং ব্যাগ হচ্ছে কি 0, মানে হচ্ছে 0। কারণ জিরোর সাথে যেহেতু কোনো কিছু গুণ করলে 0 হয়। আবার মনে করো কোনো বস্তুর ব্যাগ, হ্যাঁ, ব্যাগ হচ্ছে 3000 ms ইনভার্স 1 এবং ভর হচ্ছে 0। যদি এটা পসিবল না যে কোনো বস্তুর ভর তো থাকেই, যদি আমরা চিন্তা করে নিই তাহলে এখানে কিন্তু কি ভরবেগ 0। এখন কথা হচ্ছে আমরা কি চিন্তা করতেছি যদি কোনো ক্ষেত্রে ভর এবং ব্যাগ দুইটা থাকা লাগবে। হ্যাঁ, যদি এরকম হয় যে কোনো বস্তুর ভর মনে করো হচ্ছে 5 আর ব্যাগ মনে করো হচ্ছে 10, তাহলে তাদের ভরবেগ কত হবে? 5×10 = 50। তাহলে আমাদের ভরবেগটা নির্ধারণ করতেছে। তো ভরবেগটা আসলে কিসের উপর ডিপেন্ডেন্ট? ভরবেগটা সম্পূর্ণভাবে ভরের উপর ডিপেন্ডেন্ট এবং কি ব্যাগের উপর ডিপেন্ডেন্ট। যদি আমাদের ভর কোনো কারণে বাড়ে তাহলে আমাদের বস্তুর ভরবেগ পরিবর্তন হচ্ছে। আবার যদি ব্যাগও বৃদ্ধি পায় তাহলে কি বস্তুর ভরবেগ পরিবর্তন হইতেছে। আচ্ছা, তো ভরবেগকে আমরা কি বলছিলাম? ভরবেগকে আমরা কি হয়? মাস এবং ভেলোসিটি, ভর এবং ভেলোসিটি, হ্যাঁ, মানে ব্যাগের গুণফল। এই জন্য এটাকে কি বলি? এমবি। তো ভরবেগকে আমরা প্রকাশ করেছি পি দিয়ে এবং এটা কি লেখা যায়? পি ইকুয়াল এমবি। আচ্ছা, তাহলে এই দেখো আমরা দিয়ে কি করি? আমরা দিকে এককটা কি? এককটা আমরা কিভাবে লিখি? যদি এককটা আমরা একটু লেখা ট্রাই করি তাহলে কিভাবে লিখবো? এককটা যদি লিখি তাহলে দেখো আমরা বলছিলাম কি পি ইকুয়াল এমবি। এম মানে কি মাস, মাস মানে কি কেজি, এর ওজন হচ্ছে কেজি। আর বি মানে হচ্ছে ভেলোসিটি মানে কি ms ইনভার্স 1। তাহলে এটা আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি এক হচ্ছে কেজি ms ইনভার্স 1। ঠিক আছে, এবং এটা যদি মাত্রা লিখি তাহলে মাত্রাটা কি হবে? মাত্রা হবে mlt ইনভার্স 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাত্রা এবং এই হচ্ছে আমাদের একক। এগুলো মাঝে মধ্যে 1 মার্কের জন্য আসে, আমাদের মনে রাখা লাগবে। এখন আমাদের আগে একটা প্রশ্ন করছিলাম যে আমরা গত ক্লাসে যে কেন ট্রাক থামানো কঠিন এবং সাইকেল থামানো সহজ। এখন ট্রাক থামানো কঠিন কারণ ট্রাকের ভরবেগ অনেক বেশি। রিজন কি? রিজন আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, একটা পেজ নিলাম। মনে করো যে একটা ট্রাক আছে। ঠিক আছে, এই ট্রাকটা সামনের দিকে 20 ms ইনভার্স 1 বেগে এগোচ্ছে এবং একটা সাইকেল আছে। ঠিক আছে, এটা মনে করো সাইকেল। এই সাইকেলটাও সামনের দিকে 20 ms ইনভার্স পার ব্যাগে সামনের দিকে আগাচ্ছে। তো এই ট্রাকের ভর চিন্তা করো কত হতে পারে? 200 কেজি হতে পারে। কিন্তু একটা সাইকেলের ভর কত? সাইকেলের ভর হচ্ছে সর্বোচ্চ 10 কেজি হবে বা 20 কেজি হবে, ধরো 20 কেজি। 20 কেজি। এখন আমরা এটা ভরবেগ কত পাবো? পি ইকুয়াল কত? এম বি। এম মানে কত? 200 ইন্টু ব্যাগ কত? ব্যাগ হচ্ছে 20, মানে কত? 200 ইন্টু 20 কত? 2 দোকানে 4 আর 3টা শূন্য, 4000 না? ভরবেগ কত? 4000। আর এখানে ভরবেগ কত? পি ইকুয়াল 20 ইন্টু 20, 20 হচ্ছে ভর, 20 কেজি হচ্ছে ভর এবং 20 ms হচ্ছে কি ব্যাগ। এটা কত হবে? 2 দোকানে 4, 400 না? তাহলে এইটার ভরবেগ থেকে, হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে কার বা ট্রাক। আর এটা কি? এটা হচ্ছে সাইকেল। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ট্রাক। টি দিয়ে প্রকাশ করি, তাহলে হচ্ছে ট্রাক। তাহলে আমাদের এই যে ট্রাকের ভরবেগ সাইকেলের ভরবেগ থেকে অনেক বেশি না?
যেহেতু ট্রাকের ভরবেগ সাইকেলের ভরবেগ থেকে অনেক বেশি, তাহলে এটা কি আমার জন্য থামানো কি হবে, কঠিন হবে। ঠিক আছে, আমরা তো এটা বিষয়টা বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তাহলে এবার আমরা দেখবো যে বলের প্রভাবটা আসলে কোথায় কোথায় হয় বা কি কারণে বলের প্রভাবের কারণে কি হবে, গতির পরিবর্তন হয়। আমরা জানি কোনো বস্তু বল কাকে বলে, যখন আমরা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য ক্রিয়া করবো তাকে কি বলি, বল বলি। এই উদাহরণটা আমি গত লেকচারে দিয়েছিলাম। তো এখন আমরা দেখবো যে আসলে বলের পরিবর্তনের কারণে, বলের প্রভাবের কারণে গতির কি হবে, কিরকম পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমরা স্থির বস্তু গতিশীল হয়, প্রথমত কোনো একটা মনে করো স্থির আছে, বস্তু কি আছে, স্থির অবস্থান আছে। যখন তুমি এর থেকে বল প্রয়োগ করবা তখন বস্তুটা কি হবে, গতিশীল হওয়া বা গতিশীল হওয়ার একটা কি আছে, চান্স আছে। ঠিক আছে, যদি কোনো একটা স্থির বস্তুকে তুমি বল প্রয়োগ করো তাহলে কি হতে পারে, গতিশীল হতে পারে। তারপর মনে করো কোনো একটা বস্তু, হ্যাঁ, কোনো একটা বস্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে একটা ব্যাগে, যখন তুমি এখান থেকে, সামনে অনেক শক্তিশালী মানুষ মনে করো, তুমি এখান থেকে এটাকে বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করলে কি হবে, বস্তুটার গতি কমে যাবে না। মনে করো এটা প্রথমে 10 ms ইনভার্স 1 বেগে এগোচ্ছে, তুমি এটাকে বাধা প্রদান করলা, বাধা প্রদান করলে কি হবে, ব্যাগটা কমে যাবে না। তাহলে কি হচ্ছে, কি বলতে পারি আমরা, হচ্ছে বলের কারণে ব্যাগও কি হয়, হ্রাস হয়। আবার কি হয়, গতিশীল বস্তু ব্যাগ বৃদ্ধি পায়। কিভাবে গতিশীল বস্তু ব্যাগ বৃদ্ধি পায়, দেখো মনে করো তুমি কোনো একটা জিনিস এরকমভাবে চলতেছে, যে মনে করো এরকমভাবে একটা স্পিড, ঠিক আছে, মানে একটা স্পিডের মধ্যে দিকে চলতেছে সামনের দিকে, মনে করো এটাকে কি বলে, সামনের দিকে অগ্রসর হচ্ছে আর কি, লিফটের মতো, মনে করো ঢালো লিফটের মতো অগ্রসর হচ্ছে। তুমি একটা বল কি করলা, এদিকে থ্রো করলা, তাহলে বলটা এদিকে আসবে, এদিকে আসার পরে এটা আরেকটা এক্সট্রা ব্যাক পাবে না, এক্সট্রা ব্যাক পাওয়ার কারণে কি হবে, এটা ব্যাকটা সামনে বৃদ্ধি পাবে না। আচ্ছা, এটা আমরা অন্যভাবে চিন্তা করি, মনে করো যে এরকম হচ্ছে যে তুমি কোনো একটা বল তুমি সামনের দিকে এগোচ্ছে, হ্যাঁ, তুমি ওই বলটাকে কি করলে, তুমি মনে করো একটা বল তোমার দিকে এগোচ্ছে এবং তুমি ওই বলটাকে ওই দিকেই, হ্যাঁ, ব্যাগের দিকেই আরেকবার আঘাত করলে কি হবে, এটা যে বলেছিল এবং আরও বেশি এক্সট্রা ফোর্স পাচ্ছে, আরও কি সামনেটা আরও এক্সট্রা বলে পরিবর্তন হবে না, মানে হচ্ছে কি আমাদের বস্তুর গতি পরিবর্তন হবে না, মানে গতি বেড়ে যাবে না। এটাই বলছে যে বলের কারণে বস্তুর ব্যাগ কি হতে হয়, পরিবর্তন হয়। বা তুমি আরেকটু সিম্পলভাবে চিন্তা করো, মনে করো কোনো একটা বস্তুকে প্রথমে 5 নিউটন বল প্রয়োগ করা হলো, ঠিক আছে, তারপরে বস্তু সামনে অগ্রসর হওয়ার পরে আরও 10 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে এটা আমাদের কত পরিমাণ বল প্রয়োগ করা হলো, 15 নিউটন। তাহলে 5 নিউটন বলে যে ms ইনভার্স ব্যাগে বা যে গতিতে চলতেছিল, 15 নিউটন বলে অবশ্যই তার থেকে বেশি গতিতে কি হবে, চলবে। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি যে গতিশীল বস্তুরও ব্যাগ কি হয়, বৃদ্ধি হয় যদি আমরা বল প্রয়োগ করি। আবার কি হয়, ব্যাগের দিক কি হয়, ব্যাগের দিক হচ্ছে পরিবর্তন হয়। এখন ব্যাগের দিকটা কীভাবে পরিবর্তন হয়, মনে করো যে তুমি কোনো একটা ফুটবল, হ্যাঁ, তুমি সামনের দিকে পাস করলা, এদিকে পাস করলা, একজন প্লেয়ার এদিকে ফুটবল পাস করলো, এখন কিপার হচ্ছে কি, এদিকে হচ্ছে, এটা হচ্ছে গোলকিপার, ঠিক আছে, গোলকিপার। এখন এদিক থেকে কী করছে, পাস করছে বা অ্যাসিস্ট করছে। এখন এখানে মনে করো নেইমার আছে, তো নেইমারের কাছে বল যাওয়ার পর কী করলো, নেইমার আবার এটাকে বল প্রয়োগ করবে না, বল প্রয়োগ করার পর নেইমারের কাজ কি, বলটাকে এদিকে পাঠানো। তো তুমি এদিকে প্রথমে একটা বলে যাচ্ছিল, ব্যাগে যাচ্ছিল, তারপর এটাকে বল প্রয়োগ করে কী করলাম, আমরা দিক পরিবর্তন করে দিলাম না, দিক পরিবর্তন করে কী করলাম, গোলকিপারের ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে, আমরা কী বলতে পারি যে ব্যাগের কারণে এই ব্যাগের দিকও পরিবর্তন হয়, বলের কারণে কী হয়, ব্যাগের দিকও পরিবর্তন হয়। এটাও কি বলের প্রভাব। এদিকে একটা সুন্দর উদাহরণ আছে, ক্রিকেট ব্যাট দিয়ে বল বা দিক বদলায়। কীভাবে, মনে করো প্রথম একটা বলার বল করে, এদিকে ব্যাটসম্যান থাকে, যখন বল করে তখন বলের দিক থেকে এদিকে ব্যাগের দিক, যখন ব্যাটিং করে, ব্যাটিং করতে মনে করো এদিকে কিক করলো, হ্যাঁ, 360 ডিগ্রি খেললো, তাহলে মনে করো বল এদিকে গেলো, তাহলে কি হচ্ছে, বলটা ছিল এদিকে কিন্তু ব্যাটিং কি করলো, এটাকে মুভ করে এদিকে করে দিল। এটা একটা বলের কারণে হলো না, আমরা কি বলতে পারি, বলের কারণে ব্যাগের দিকও কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বলের প্রভাবের কারণে গতির পরিবর্তন হয়। কিভাবে হয়, স্থির বস্তু গতিশীল হতে পারে, গতিশীল বস্তুর ব্যাগ হ্রাস পাইতে পারে, আবার গতিশীল বস্তুর ব্যাগ বৃদ্ধিও পাইতে পারে। ঠিক আছে, তাহলে কি ব্যাগের দিকও কি হতে পারে, পরিবর্তন হতে পারে। এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার। তো এখন আমরা দেখবো হচ্ছে বলের প্রভাব। বলের প্রভাবের কারণে কি হয়, আকারের পরিবর্তন হয়। তো তোমরা এটা চিন্তাই করতে পারো যে কোনো বস্তুকে যদি আমরা একটা বল প্রয়োগ করি তাহলে কি হতে পারে, আকারের পরিবর্তন হতে পারে। এখন এটা কীভাবে হয়, ঠিক আছে, আমরা এখন এই বিষয়টাই দেখবো। তো মনে করো যে আচ্ছা, এর আগে আমরা বলি যে বল প্রয়োগ করলে কিছু কিছু বস্তুর আকারে পরিবর্তন হয়। এই আকারের পরিবর্তনটা ক্ষণস্থায়ী হতে পারে আবার স্থায়ী হতে পারে। হ্যাঁ, এখন কোনটা ক্ষণস্থায়ী এবং কোনটা স্থায়ী, মনে করো তুমি এটা কোনো বস্তুকে বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পরে বস্তু যে অবস্থান ছিল তার থেকে অবস্থান একটু পরিবর্তন হলো, এটা মনে করো বস্তুর সংকুচিত হলো, তারপর আবার কি আগের অবস্থানে ফিরে গেল, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আবার মনে করো তুমি একটা কোন বস্তুকে বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার কারণে এটা যে নতুন একটা আকৃতি পেলো, হ্যাঁ, তো এই আকৃতির কারণে কি হলো, বস্তুটা সংকুচিত হলো না, তো এই কারণে এটা কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে আমরা স্থায়ী। হ্যাঁ, তো যেহেতু এটা ক্ষণস্থায়ী এবং স্থায়ী, এই ক্ষণস্থায়ী এবং স্থায়ী আমরা কিছু উদাহরণ দেখি। মনে করো প্লাস্টিকের বোতল, হ্যাঁ, এতে একটা উদাহরণ দেওয়া আছে। প্লাস্টিকের বোতল, মনে করো এটা আমি কি আঁকতেছি, আচ্ছা বাদ দেবো, একটু ক্লিয়ার করে আঁকা ট্রাই করি।
আচ্ছা মনে করি এরকম একটা বোতল, হ্যাঁ, তো এই বোতলকে যখন আমরা প্রেস করব তখন কি হয়, সাধারণত এটা কিছুক্ষণের জন্য সংকুচিত হয়, হ্যাঁ, সংকুচিত হওয়ার পর আবার আগের জায়গায় ফিরে আসে না, এটাকে আমরা বলবো কি ক্ষণস্থায়ী। আবার মনে করো একটা রাবার ব্যান্ড তুমি রাবারকে টানলে, হ্যাঁ, এটাই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী চ্যাপ্টার বা কোনো একটা চ্যাপ্টার তো আছে, আমরা পড়বো যে কেন রাবার টানলে আবার আগের অবস্থানে ফিরে আসে, সেখানে আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো। তো এর আগে আমরা একটু বুঝি যে মনে করো তুমি রাবারকে টানার পরে কি হয়, এটা সংকুচিত হলো, সরি প্রসারিত হলো, তারপরে ছেড়ে দেওয়ার পরে কি হবে, এটা আবার আগের অবস্থানে ফিরে আসবে না, এটাকে বলা হয় কি ক্ষণস্থায়ী। এখন তুমি মনে করো তোমার কাছে একটা কোনো কিছু একটা আছে বা আটার গোল্লা আছে বা এমন কিছু একটা আছে যেটা তুমি প্রেস করলা, প্রেস করার পরে এটার আগের অবস্থানে ফিরে গেল না, ঠিক আছে, এটা যেভাবে তুমি প্রেস করছো সেরকমই আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী। ঠিক আছে, তো বলের প্রভাব হচ্ছে কি কি বলের প্রভাবের কারণে কি হয়, আকারের পরিবর্তন হয়, আকারের পরিবর্তন কিরকম হতে পারে, একটা হচ্ছে স্থায়ী পরিবর্তন হতে পারে, আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী পরিবর্তন হতে পারে। স্থায়ী পরিবর্তন কোনটা, যে পরিবর্তনটা আর কখনো মানে ফিরে আসবে না, যেটা একবার তুমি করলে ছেড়ে দিলে আগের অবস্থানে ফিরে আসে, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। আর যেটা হচ্ছে ফিরে আসবে না, আগের অবস্থানে ফিরে আসবে না, এটাকে কি বলবো, স্থায়ী পরিবর্তন বলবো। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা এই জিনিসটা পড়ার জন্য আমরা মূলত কি পড়ছিলাম, ভরবেগ সম্পর্কে জানছি, কি সম্পর্কে জানছি, ভরবেগ সম্পর্কে জানছি। যেমন আমরা বলতে পারি কি নিউটনের প্রথম সূত্রটা জন্য আমরা কি জানছিলাম, নিউটনের প্রথম সূত্রের জন্য আমরা জড়তা জানছি। এবার নিউটন দ্বিতীয় সূত্রের জন্য আমরা এতক্ষণ যা পড়লাম এটা হচ্ছে কি ভরবেগ, কারণ নিউটন দ্বিতীয় সূত্রটা কি ভরবেগের সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে আমরা একটু নিউটন দ্বিতীয় সূত্রটা দেখি কি বলছে। বলতেছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মানে বস্তুর যে ভরবেগ, ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে এমবি, এই পরিবর্তনের হার মানে কি অবশ্যই টি, তো পরিবর্তন কি ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন কি এমবি মাইনাস এম ইউ, এই বিষয়ে আমি একটু ক্লিয়ার করতেছি, আগে লিখে নিই। এম ইউ তারপর তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা কিসের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ বস্তুর বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ক্রিয়া করবে। আমি একটু বুঝি, মনে করো একটা বস্তু আছে, এই বস্তুর কি আছে, অবশ্যই ভরবেগ আছে, এম আছে এবং বি আছে, হ্যাঁ, তো এটা মনে করো আদি অবস্থান আছে বা এম ইউ, মনে করো আমরা এটাকে এম ইউ লিখলাম, সরি একটু এম আর ইউ লিখলাম, মানে কি আদি অবস্থানে আছে, আদি অবস্থানে কি বস্তুর ভরবেগ মনে করো ইউ আছে 2 ms ইনভার্স 1 এ আছে, এবং এম আছে মনে করো কত 5 কেজি, এবং এটা কি ফিক্সড, এই বস্তু আছে 5 কেজি, এটা কি ফিক্সড। এবার এই বস্তুরা এখান থেকে এদিকে আসলো, যেহেতু এদিক থেকে এদিকে আসলো তখন বস্তুটার ভর কত 5 কেজি, এটা তো ফিক্সড, কিন্তু ব্যাগটা মনে করো 5 ms ইনভার্স 1 হয়েছে, কি হয়েছে 5 ms ইনভার্স 1 হয়েছে, অর্থাৎ বর্তমান বি এর মান কত, বর্তমান বি এর মান হচ্ছে 5, এবং আগে ইউর মান বা আদি ভেলোসিটি কত ছিল 2 ছিল, এখানে একটা ব্যাগের পরিবর্তন হচ্ছে না, 2 থেকে 5 হচ্ছে, মানে ব্যাগের পরিবর্তন কত, এখানে ব্যাগের পরিবর্তন হচ্ছে 3। তাহলে আমরা কি বলতেছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন ভরবেগের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের কি পরিবর্তন করা লাগবে, যেহেতু আমরা বলছি এমবি, হ্যাঁ, এমবি ভরবেগের পরিবর্তন করব, তো ভর যেহেতু থেকে ফিক্সড বা ধ্রুবক, কারণ এম এর মান হচ্ছে 5 কেজি, কিন্তু ব্যাগ তো আমাদের চেঞ্জ হতে পারে, প্রথমে 3 লিখতে পারি, প্রথমে ছিল 2 ms ইনভার্স 1, পরে ছিল কত 5 ms ইনভার্স 1, তাহলে আমাদের মূলত কি হচ্ছে ব্যাগের পরিবর্তন হইতেছে। তাহলে আমরা এই যে ব্যাগের পরিবর্তন হইতেছে, তাহলে কি বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তো হার মানে কি, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ, 1 সেকেন্ডে কি পরিমাণ বস্তুর পরিবর্তন হয় এটা হচ্ছে আমরা কি বুঝি, হার বুঝি, যে 1 সেকেন্ডে একটা বস্তু কি পরিমাণ পরিবর্তন হচ্ছে তাকে আমরা কি বলবো, হার বলবো। তাহলে যদি এরকম হার হয় তাহলে আমরা কি বুঝতেছি, বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বল সমানুপাতিক, প্রযুক্ত সমানুপাতিক মানে এই যে হারটা, সম্পূর্ণ হারটা এটা কার সমানুপাতিক, প্রযুক্ত বল, যে পরিমাণ বল প্রয়োগ করছি তার সমানুপাতিক, এতটুকু বুঝতে পারছি। তাহলে বল যেদিকে ক্রিয়া করে, এখন কথা হচ্ছে তুমি যদি এই বস্তুটাকে বল নিচের দিকে ক্রিয়া করো তাহলে বস্তুর ভরবেগ পরিবর্তন হারও কি নিচের দিকে হবে, আবার তুমি যদি রেখে অনুভবিকভাবে ক্রিয়া করো তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হারও কি অনুভবিকভাবে হবে। ঠিক আছে, এখন এটাই বলছে। তো আমরা এখন এই যে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা দেখে যে এফ ইকুয়াল টু এম এ কিভাবে আসে এটা আমরা দেখবো। আমরা মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলছি, তো তোমরা একটু আরেকবার আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। মনে করো আমরা কি বলছিলাম যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগ কি এম বি, এবং পরিবর্তনের হার মাইনাস কি এম ইউ, মানে কি শেষ বেগ মাইনাস আদি বেগ, এই তো ভরের তো কোনো পরিবর্তন হয় না, ভর যেহেতু ধ্রুবক, এবং ব্যাগ কি ব্যাগ পরিবর্তন হতে পারে, এখানে মনে করো ব্যাগ হচ্ছে 5 আর এখানে কত 3, মানে আগে 3 ছিল পরে 5 হয়েছে, 2 পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন হার মানে কি, তাকে আমরা কি দিয়ে ভাগ করবো, টি দিয়ে ভাগ করবো, কার, তারও প্রযুক্ত বলের সমানুপাতিক, কি এর সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে কি এফ এর সমানুপাতিক। আচ্ছা, এবার এটাকে আমরা কি করবো, এখান থেকে কি যে কমন যায় একটু দেখো তো, উপর থেকে এম কমন যায় না, এবার এম কমন নেই তাহলে কি থাকতেছে, ভি মাইনাস ইউ থাকতেছে, আর নিচে কি থাকতেছে টি থাকতেছে, এটা কি এর সমানুপাতিক, এটা হচ্ছে এফ এর সমানুপাতিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে এবার কি লেখা যায়, এভাবে লেখা যায় না, এম ভি মাইনাস ইউ বাই টি সমানুপাতিক হচ্ছে এফ। ঠিক আছে, আমরা কি জানি,
আমরা দ্বিতীয়তে হয়তো পড়ছিলাম বি মাইনাস ইউ বাই টি ইকুয়াল কি এ পড়ছি না, তাহলে আমরা এই টার্মটার পরিবর্তে এ লিখতে পারি না? আমরা এ লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি না যে এম এ সমানুপাতিক কি এফ, ঠিক আছে। কিন্তু এখানে কি আছে, এখানে বলছে এফ ইকুয়াল টু এম এ, কিন্তু আমরা কি বলতেছি এফ সমানুপাতিক এম, বা এভাবে কীভাবে লেখা যায়, এভাবে দেখা যায় যে এফ সমানুপাতিক এম এ। এখন যেহেতু এফ সমানুপাতিক এম এ, আমাদের সমানুপাতিক চিহ্নটা তোলা লাগবে। এই জন্য আমরা কি করতে পারি, এটাকে এরকম করতে পারি যে এফ ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবক আনতে পারি, এটার নাম দিলাম কি কে, এবং কি এম এ। এখন আমাদের কেটাকে কিভাবে রিমুভ করবো, দেখো নিউটন সাহেব কি বলছে যে 1 নিউটন মানে কি, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে 1 m/2 ত্বরণ দিতে যে বল প্রয়োজন হয় তাকে 1 নিউটন বলে। মানে তুমি কোন একটা 1 কেজি বস্তুর ভরকে, যে বস্তুর ভর মনে করে 1 কেজি, ঠিক আছে 1 মিনিট, বস্তুর ভর কি, বস্তুর ভর মনে করে 1 কেজি এবং ত্বরণ কি, তখন হচ্ছে 1 m/2। ত্বরণ দিলে যে পরিমাণ ইয়ে হয়, বল প্রয়োগ হয়, তাকে আমরা কি বলি, তাকে হচ্ছে আমরা যে বল প্রয়োগ করি তাকে আমরা কি বলি 1 নিউটন বলি। মানে কথা হচ্ছে যখন আমরা 1 কেজি ভর এবং 1 m/2 ত্বরণ দিব, তখন আমরা কি বল পাবো, 1 নিউটন বল পাবো। এবার আমরা দেখি কে এর মান কত হয়, তো সবগুলোতে 1 বসাই, এফ ইকুয়াল কি 1, তারপর এম ইকুয়াল কত 1, এবং এ ইকুয়াল কত 1। তাহলে আমরা এফ এর মান যদি 1 বসাই এবং কে থাকলো, এম এর মান 1 বসালাম এবং কি এ এর মান 1 বসালাম, তাহলে দেখো তো কে কে ইন্টু 1 থাকতেছে কি কে, আর 1 এর মান কি শুধু 1, ঠিক আছে। তাহলে কে এর মান আমরা কত পাইলাম, 1 পেলাম না। এবার কে এর মানটা যদি আমরা এই সমীকরণে বসাই, তোমরা 1 নং সমীকরণ, আমরা কি করলাম, কে এর মান 1 নং সমীকরণে বসালাম, কে এর মান 1 নং সমীকরণে বসা। আচ্ছা, কে এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে আমরা কি পাই, আমরা পাইছিলাম কি এফ ইকুয়াল কে এম এ, তাহলে কে এর মান কত 1, তাহলে আমরা যে 1 বসাই, তাহলে আমরা কি পাবো না যে এফ ইকুয়াল কে এর মান 1, তাহলে এম এ, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এফ ইকুয়াল টু এম এ না। তাহলে আমরা কি বলতে পারি যে নিউটনের দ্বিতীয় সূত্র যেটা ছিল, দ্বিতীয় সূত্র কি ছিল, বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা থেকে আমরা কি পাইলাম, এটা থেকে আমরা পাইলাম না যে এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা কি বলতে পারি যে এফ ইকুয়াল টু এম এ, এটা কোন সূত্র থেকে পাই, সেকেন্ড ল থেকে পাইছি, কি থেকে, সেকেন্ড ল থেকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটা কিভাবে ভরবেগ থেকে পারলাম, আমরা কেন ভাই ভরবেগ পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। তো আমরা কালকে, হ্যাঁ, আমরা আগামী ক্লাসে যা পড়বো সেটা হচ্ছে কি, আমরা আগের ক্লাসে পড়বো হচ্ছে যে নিউটন থার্ড ল, নিউটনস থার্ড ল, এবং আমরা যে মাটিতে হাঁটি, হাঁটার সময় আমরা কেন নিচে পড়ে যাই না, পানিতে কেন আমরা নিচে পড়ে যাই, মাটিতে হাঁটার সময় কেন আমরা উপরে থাকি, বা আমরা কখন বল প্রয়োগ করলে কখন আমাদের আরেকটা বল প্রয়োগ করে, এই বিষয়গুলো আমরা হচ্ছে কালকে থার্ড লতে জানবো, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা জানবো। এর আগে হচ্ছে আমরা কি পড়লাম, দ্বিতীয় সূত্র কিভাবে আসলো, এফ ইকুয়াল টু এম এ কিভাবে আসলো দ্বিতীয় সূত্রের মাধ্যমে, এই জিনিসটা দেখলাম। তারপর হচ্ছে বলের প্রভাব দেখলাম, বলের প্রভাবের কারণে গতির পরিবর্তন দেখলাম। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে দেখলাম হচ্ছে ভরবেগ কাকে বলে, এই জিনিসটা দেখলাম, ঠিক আছে। এই হচ্ছে সম্পূর্ণ লেকচার। তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবা, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে মেইল করতে পারো, মেইল রেখে দিচ্ছি, roy@gmail.com, ঠিক আছে। বা 01750716166 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে।